আনিকা, আনিকা, মা দরজাটা খোল। ও আনিকার মা, তুই কই গেলি? আরে গেট খোল তোরা। হ্যালো, আসসালামু আলাইকুম। জামরা থানা থেকে এসআই রিজভি বলছি। কে বলছিলেন? স্যার আমি ফাতেমা। স্যার আমার বোনের বাড়ি জুরাইন, 1135 নম্বর বাড়ি, 8 নম্বর হাউস। স্যার আমার বোনের সাথে আমার প্রতিদিন কথা হয় স্যার। আজ 2 দিন যাবত তারা আমার ফোন ধরে না স্যার। এদিকে বাড়িতে এসে দেখি স্যার বাড়িতে তালা দিয়া। আমার স্যার খুবই ভয় পাচ্ছি আমি স্যার। স্যার আপনারা কিছু করেন স্যার, আপনারা খুব তাড়াতাড়ি এখানে চলে আসেন স্যার। বাড়িতে আর কেউ নেই? তাকে ফোন করেন। স্যার আমার বোনের মেয়ে আনিকা আছে, ওরে কল দিচ্ছি, ও ফোন ধরে না স্যার। আমার স্যার ভয় হচ্ছে স্যার, আপনারা স্যার দয়া করে কিছু করেন স্যার। আচ্ছা, আপনি টেনশন করবেন না, আমরা আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার ফাতেমা, আমি আপনাদেরকে কল দিয়েছিলাম। আচ্ছা, এই দেন স্যার তালা মারা। স্যার সত্যি তো তালা মারা। আরমান স্যার তালা মারার ব্যবস্থা করেন। ওকে স্যার। আর মিন্টু এবং স্নিগ্ধা, আপনার বাড়ির চারিদিকে খুব ভালো করে সার্চ করবেন। স্যার কোথাও থেকে বের হওয়া যায় বা ঢোকা যায় এরকম কোনো গেট আছে কিনা এটা ভালো করে দেখবেন, ঠিক আছে? জি স্যার। স্যার আমি একজন লেডি অফিসার নিয়ে যাচ্ছি। আমি তো বললামই, যান। আসেন। স্যার এই বাড়ির আশেপাশে সব জায়গায় দেখেছি স্যার, এই দরজা ছাড়া এই বাড়িতে ঢোকার মতো আর কোনো পথ নাই স্যার। বাড়ির ভিতরে কাউকে দেখা যাচ্ছে না? না স্যার, কোনো সারা শব্দ নেই। স্যার তালা ভেঙেছে। ওকে, ঠিক আছে, তাহলে উপরে চলুন, দেখি ওখানে কি ঘটনা ঘটেছে। স্যার আপনারা জান আমি এখানে থাকি স্যার। কেন? স্যার বলছিলাম কি, সবাই তো যাওয়ার দরকার নাই, আর দেশের যা অবস্থা স্যার, আমরা উপরে যাবো, এসে দেখবো যে গাড়ি নাই, তখন আমরা থানায় যাবো স্যার, কি করে? মিন্টু, আপনি বেশি কথা বলেন, যান উপরে। সরি স্যার, আসুন স্যার। স্যার আসেন। আপা আপনি চলুন। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। মানুষের জীবনে প্রতিটি মুহূর্তে অনেক কিছু আসতে পারে, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো বা রহস্য। আনিকা, শান্ত একটি মেয়ে, কিভাবে অস্বাভাবিক হয়ে উঠল, কোন একটা নাম্বারের ফোন দেখে চমকে উঠল, পুলিশ ঘরে ঢুকে কি পেল, লাশ নাকি সবকিছুই স্বাভাবিক? কিভাবে পুলিশ এই সমস্যার সমাধান করেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। স্যার লাশ থেকে অনেক গন্ধ বেরোচ্ছে। লাশ তো আজকের না, 2-3 দিন পুরনো। বসুন আপনি। এই মাস্ক বের করেন। সরি স্যার, মাস্ক তো ধরেন। আসা হয়নি স্যার। একটা ইম্পর্টেন্ট জিনিস সেটাও আপনাদের কাছে থাকে না, কি করেন? ম্যাগনেফাইং গ্লাসটা দেন। স্যার লাশ দেখে তো মনে হচ্ছে স্টেপ করে খুন করা হয়েছে। তাই তো মনে হচ্ছে। মার্ডার কোনো ক্লু রেখে যায়নি। আস্তে আস্তে আস্তে, ধরবেন না স্নিগ্ধা, ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে। সরি স্যার। আর এখানে কোনো ক্রাইম সিনও থাকতে পারে, আপনারা এইভাবে মুভ করছেন কেন? স্যার ছাপ আছে হাতে। ওকে মিন্টু স্যার এটা সম্ভবত কোনো ডাকাতি না, ডাকাতি হলে তো এই ঘড়ি চেইন এগুলো থাকতো না, এটা একটা প্রি প্ল্যান মার্ডার। আচ্ছা শোনেন, আমি কথা বলি। ধরবেন না। সুরতাল এখানে করা যাবে না, বাইরে নিয়ে করতে হবে, ঠিক আছে? আপনি এলাকার লোকজনদের ডাকবেন, ওখানে সুরতাল করবো, ওকে? আর যে অবস্থা দেখছি তাতে তো লাশ পুরো শক্ত হয়ে গেছে, এভাবেই দাফন করতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকুন, আমি দেখছি। ওকে স্যার। ওখানে নেওয়ার ব্যবস্থা করেন।
আপনি এখানে থাকেন। আরমান, এই নাও মামা, ভাড়া কি আরো লাগবে? না আপা, ঠিক আছে, লাগবে না আর। উফ, তারেক ফোনটা কেন বন্ধ? তোমার ফোনটা খুলো প্লিজ। ঘর তো খোলা থাকারই কথা ছিল, কিন্তু তালা দেওয়া কেন? উফ, তারেক কা তুই কই মরছো? দেখেন, আপনি যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে তো আমি প্রকৃত রহস্যটাকে খুঁজে বের করতে কষ্টকর হবে আমার জন্য। আমি খুঁজে বের করতে হয়তো বা পাবো না। আপনি প্লিজ একটু কান্নাটা থামান। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, আপনার বোন, আপনার বোনের হাজবেন্ড, এদের সাথে কি কারো কোনো শত্রুতা ছিল? জমি জমা, ব্যবসা সংক্রান্ত কিংবা অন্য কোনো রকম আপনার কানে কি কখনো এসেছিল যে এদের সাথে কোনো এনিমিটি কারো আছে? না স্যার। তাহলে আচ্ছা, আপনার ভাগ্নি সম্পর্কে আপনি কতটুকু জানেন? ওনার সাথে কি কারো কোনো প্রেম কিংবা কারোর সাথে বেশি কথা বলতো কিংবা কারোর সাথে আড্ডা দিত, এরকম কোনো কিছু বলতে পারবেন? না স্যার, ওইসব কিছু ছিল না। ও খুব সাধারণ একটা মেয়ে। তাহলে আপনার কখন থেকে মনে হয়েছে যে কিছু একটা সমস্যা হয়েছে? আমার বোনের সাথে আমার প্রতিদিন কথা হতো। 2 দিন হলো আমার বোন ফোন দেয় না, তাই আমি নিজ থেকেই ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন ধরেনি। প্রথমত ভাবছিলাম হয়তো পরিবারের সমস্যা হয়েছে। আপনার কখন সন্দেহ হয়েছে? স্যার, আমার ভাগ্নি আনিকাকে যখন কল দিলাম, সেও ফোনটা ধরেনি। তখনই ভাবছিলাম হয়তো একটা কিছু ঘটেছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, সেটা হচ্ছে যে আনিকাকে আপনি কতবার কল দিয়েছেন? স্যার, দিনের ভিতরে প্রায় 1 থেকে 150 বার হবে। 1-150 বার? ঠিক আছে, আপনি আনিকার ফেসবুক আইডি নাম্বারটা দিবেন আর ফোন নাম্বারটা দিবেন আমার কাছে। আরমান, স্যার। ফেসবুক আইডিটা বের করবেন। স্যার। 01745। ফেসবুক আইডির নাম কি ছিল? আর ফেসবুক আইডি আনিকা চৌধুরী। আনিকা। আমাদের কাজ করবেন, আনিকার মোবাইল নাম্বারটা ট্র্যাক করবেন, তার লাস্ট লোকেশন নেবেন। সেকেন্ড থিং, তার ফেসবুক আইডি থেকে তার ছবি নেবেন, তাকে খুঁজে বের করতে সুবিধা হবে। ঠিক আছে স্যার। দেখেন তো এটা আনিকার আইডি কিনা। জি স্যার, এটি আনিকার আইডি। স্যার, এটা আনিকার আইডি স্যার। আনিকার আইডি খুব তাড়াতাড়ি বের করতে পেরেছেন, তার মানে হচ্ছে আপনি ফেসবুককে কি আসক্ত? সারাদিন ফেসবুক চালান? না স্যার। একটা জিনিস মনে রাখবেন, ফেসবুকের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে। বি কেয়ারফুল, ফেসবুকে আসক্ত হবেন না, এতে আপনার জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। লেডি অফিসার, আপনাদের জন্য একই ইনস্ট্রাকশন। ঠিক আছে? থ্যাংক ইউ। রিজভি, এক কাজ করেন, আনিকার আইডি পেয়েছি, আনিকার আইডি নিয়ে আপনি প্রিপারেশন নেন। আনিকাকে যেভাবেই হোক নিয়ে আসতে হবে। আনিকা না আসলে কিন্তু এই মামলার জট আমরা খুলতে পারবো না। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আরেকটা কথা বলেন, আপনার বোন আর বোন জামাই জানি কি করতেন বললেন? স্যার, আমার বোন ছিল শিক্ষিকা আর আমার বোন জামাই ব্যবসায়ী। টিচার এবং ব্যবসায়ী। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এখন যেতে পারেন। হ্যাঁ, আমি প্রয়োজনে আপনার সাথে আবার যোগাযোগ করব। আসসালামু আলাইকুম স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
রিজভি, স্যার ঘটনাটা যদি প্রকৃতপক্ষে এমনই হয় যে এই মেয়েটা জড়িত, তাহলে এই সমাজে মুখ দেখানোর মতো কোনো কিছু থাকবে না। রাইট স্যার। একজন মেয়ে যদি তার বাবাকে মাকে খুন করে থাকে, তাহলে এটার পিছনে কারণ কি স্যার? এটার পিছনে দুঃখ কি? এটার পিছনে কষ্ট কি? এই সমাজকে কি দিব আমি? তবুও তো এটাকে বের করতে হবে। যদি প্রকৃতপক্ষে সত্য হয় তাহলে কিন্তু এটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটবে। স্যার ঠিক আছে, যেটাই ঘটুক, উই আর প্রফেশনাল পুলিশ অফিসার, আমরা মেনে নিব সবকিছুই, আমরা সবকিছুই ফেস করব। স্যার আপনি প্রিপারেশন নেন, মেয়েটাকে এইভাবে নিয়ে আসবেন। মেয়েটাকে যদি মানে অ্যারেস্ট করবেন ঠিক না, মেয়েটাকে নিয়ে আসবেন এখানে এনি কস্ট। তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তার কাছ থেকে আমি তথ্য নিব, জানতে হবে। মাথায় রাখবেন, ঠিক আছে স্যার। রেডি অফিসার, মাইন্ড ইট। ও কিন্তু মেয়ে মানুষ, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, দেখি আমি একটু স্যারের সাথে কথা বলে নিই। ঘটনাটা খুব সেন্সিটিভ, স্যারকে একটু জানায় রাখি। স্যার 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 যে ডাবল মার্ডার হয়েছে, স্যার এই ডাবল মার্ডারে তো এখন পর্যন্ত কোনো ক্লু খুঁজে পাইনি, বাট একটা জায়গায় সে আটকে গিয়েছে। ওনার মেয়েকে একটু একটু সন্দেহ হয়। ওনার মেয়েকে আমি আনতে পাঠিয়েছি স্যার, উনি ফোন ধরে না, ওনাকে ট্রেস করে আনতে হবে। ঘটনাটা যদি সত্য হয় স্যার, তাহলে কিন্তু সমাজে খুব ব্যাড ইম্প্যাক্ট হবে, এটা খুব দুঃখজনক হবে। আমি এখনই বলছি না স্যার যে মেয়েটা ঘটনাটা ঘটিয়েছে, বাট আই এম সাসপেক্টিং হার স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো বাবা, অনেক কেমন আছো? তোমার অ্যাডমিশন টেস্ট কেমন হয়েছে? আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। বাবা একটু রাখো, আমি পরে ফোন দিচ্ছি, কেমন? জি কিছু বলবেন? আপনার বাসা কি এখানে? হ্যাঁ ওই তো সামনে। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, একজনকে আমরা খুঁজতেছি। এই ছবিটা একটু দেখাও তো। ইনফরমেশন, ছবি? একে চিনতে পারেন? না তো। ভালো করে দেখেন। না চিনতে পারছি না। কেন, কি হয়েছে বলুন তো? সে একজন ওয়ান্টেড আসামি। আমরা লোকেশন ট্যাগ করে দেখেছি, সে এই এলাকায় পালিয়ে আত্মগোপন করে আছে। তা আমাকে কি করতে হবে? আপনি যদি তাকে কখনো দেখেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। শিওর। প্লিজ নাম্বার 0173। এক্সকিউজ মি। জি ম্যাম। আপনি কি এলাকার? জি ম্যাম, আমি এই এলাকার। চুপটা দেখি। এই মেয়েটাকে চেনেন? ম্যাম এর আগে তো কখনো দেখিনি। ইনি একজন আসামি, আপনাদের এই এলাকায় লুকিয়ে আছে। আমাদের কাছে ইনফরমেশন আছে, যদি কখনো দেখেন আমাদের জানাবেন। জি ম্যাম। আপনি আমার নাম্বারটা রাখেন, 017। স্যার, আমরা এলাকাতে অনেকের সাথে কথা বললাম, কিন্তু কেউ তো বলছে না মেয়েটাকে দেখেছে। স্যার আমরাও তো অনেক জায়গায় খোঁজ করলাম, কিন্তু কেউ তো চিনে না বলছে। আচ্ছা স্যার, আমার মনের ভিতরে একটু কনফিউশন আছে, লোকেশন কি ঠিক আছে স্যার? লোকেশন তো এইখানেই ছিল। আমার সাহেব স্যার লোকেশনটা আরেকবার রিচেক করুন তো। স্যার লোকেশন তো এখানে দেখাচ্ছে। আচ্ছা আমরা একটা কাজ করি, স্যার আমরা ওই দিকটাতে একটু যাই, চলো। ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে। স্যার মেয়েটা কেমন সন্দেহজনক আচরণ করছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। ধরেন 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 ধরেন। এই দাদা, দাদা বলছি, দাদা। রানিকা, আমাকে ছাড়েন, আপনারা কেন আমাকে ধরতেছেন? আমি কোনো কিছু করি নাই।
আপনি শিক্ষিত এবং ভদ্র ঘরের মেয়ে, সত্যি করে বলুন আপনার বাবা মাকে কিভাবে খুন করা হয়েছে? আপনি একজন টিচারের মেয়ে, তো ভালো ভালো আমাদের সত্যটা বলে দেন। কিছু বলে সে? না স্যার, সে কিছু বলেনি। কিচ্ছু বলেনি? বলবে বলবে, সময় হবে। আচ্ছা অনেকে বলেন তো, আপনি আপনার বাবা মা কিভাবে খুন হয়েছে? স্যার আমি এ ব্যাপারে কোনো কিছু জানি না। কোনো কিছুই জানেন না? জানবেন না বটেই, কারণ হচ্ছে যে যারা প্রথম প্রথম আমার হাজতে আসে তারা এই কথাই বলে জানি না। স্যার আমি রাতে ভালোই ভালোই ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠে দেখি আম্মু আব্বুর লাশ পড়ে আছে। আমি ওইটা দেখে অনেক ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে আসছি। ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন এই কথাটা পুরো সত্য না, কারণ হচ্ছে যে বাড়ি থেকে পালানোর সময় আপনি সোনার গয়নাগুলি নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। স্যার সেগুলো আমি নিয়ে বের হয়েছি, ওখানে তো আমার ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যাবে। গুড গুড, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনি একটা বলেন তো, জাভেদ আর তারেক। স্যার ওদের কোনো দোষ নাই। আমি তো এমন কথা আপনাকে বলিনি যে ওদের দোষ আছে। আমি এমন কথা বলেছি আপনাকে বলিনি। জাভেদের সাথে আমার অফিসাররা কথা বলছে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জাভেদের চিৎকার। ভয় পেন না, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতেও জানি, খারাপ ব্যবহার করতেও জানি। ডোন্ট ওয়ারি, আপনি যদি কথাগুলি আমাকে ক্লিয়ার না বলেন তাহলে জাভেদের পর তারেক আমার কাস্টডিতে আসবে, তখন আপনি বলতেও বাধ্য হবেন। আপনাকে আমি সময় দিয়ে গেলাম, এই সময়ের মধ্যে আপনি চিন্তা করবেন, ভাবনা করবেন কি বলবেন। পুলিশ শুধু শুধুই একজনকে ধরে আনে না। আপনাকে সম্মান করতে চাই আমি, আপনি শিক্ষিত, আপনি ভদ্র পরিবারের মেয়ে, আমি চাই না আপনার সাথে আমার অফিসাররা খারাপ ব্যবহার করুক। ওকে, চেয়ারটা সহ সরায় দাও, ওকে সময় দাও। এখনো সময় আছে, ঠিক মতো কথা বল, না হলে পাশের ঘরে যেরকম শব্দ শুনছিস ওরকম তোর এই মুখ দিয়েও বের হবে। স্যার আসবো? রিজভি আসেন। স্যার আনিকার কল লিস্ট এনেছি। কল লিস্ট ভেরি ইম্পর্টেন্ট থিং। আচ্ছা আমার হাইলাইটারগুলি কই গেল? এরা কোথায় থাকে বলেন তো? এদিকে আসেন। কি অ্যানালাইসিস করেছেন বলেন। স্যার দুটো নম্বর থেকে স্যার অনেকবার কল করা হয়েছে, তার মধ্যে 018 দিয়ে যে নাম্বার ওটা হচ্ছে তারেকের নামে, এবং 0173 দিয়ে যে নাম্বারটা ওটা হচ্ছে জাভেদের নামে। এদেরকে ফোন করেছিলেন? স্যার ফোন করেছিলাম, এর মধ্যে 018 দিয়ে যে নাম্বারটা তারেকের নামে ওটা হচ্ছে বন্ধ স্যার, আর 0173 দিয়ে যে নাম্বারটা জাভেদের নামে ওই নাম্বারটাতে অনেকবার কল করেছি স্যার, বাট কল রিসিভ করছে না স্যার। তার মানে ওই নাম্বারটা খোলা? স্যার জাভেদ এবং তারেকই দুজনকে একটা এনি কস্ট ধরতে হবে স্যার। একটা জিনিস মাথায় রাখবেন, একটা মেয়েকে আমরা ধরে নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি, মেয়েটাকে কিন্তু রাখতে পারবো না বেশিক্ষণ, যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে, ওই মেয়ের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কিছু না পাচ্ছি। এটা কিন্তু ভিকটিমের মেয়ে, সাবধান। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা খুব স্লিপার। যদি আমরা ভুল করি তাহলে এই সমাজে সিনিয়র অফিসারের কাছে কারো কাছে মুখ দেখাতে পারবো না। সুতরাং ভুল করা যাবে না, সময়ও কম। সুতরাং জাভেদ এবং তারেকে দুজনের একজনকে অন্তত পক্ষে ধরতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসল মোটিভটা কী ছিল এবং ঘটনাটা কি হয়েছিল। ঠিক আছে স্যার, আপনি লেগে পড়েন, আর ওকে বেশি মানসিক টর্চার করবেন না। ও যদি আমাদের বিরুদ্ধে পরে কমপ্লেন করে তাহলে কিন্তু আমাদের জায়গা থাকবে না। এটা ভিকটিম, ওর বাবা এবং ওর মা, জায়গাটা খুব সেন্সিটিভ। স্যার আপনি এই দুটাকে ব্যবস্থা করেন, স্যার ট্র্যাক করেন, লোকেশন নেন, নিয়ে এর পিছনে লাগেন স্যার, খুব তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। মোবাইল ট্র্যাক করেছি, লোকেশন আশেপাশে দেখাচ্ছে। আশেপাশের কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ স্যার। আমাদের সবাইকে সাবধান থাকতে হবে স্যার, যেভাবেই হোক ওকে ধরতে হবে স্যার। ও যেন কোনোভাবেই পালাতে না পারে। স্যার শোনেন, আপনারা যে যার পজিশনে চলে যান। আরমান স্যার, আপনি এবং সাথী
আপনারা এখানে থাকবেন। ওকে স্যার। মিন্টু, আপনি ওই যে দ্বিতীয় গাছ, ওই গাছের গোড়ায় থাকবেন, ঠিক আছে? আর স্নিগ্ধা, আপনি আমার সাথে আসুন। স্যার আমি আপনার সঙ্গে যাই স্যার, আপনাকে কভার করার জন্য। আপনাকে বলেছি আপনাকে কভার করার জন্য আমাকে। সরি স্যার। যান, থাকেন। সাথী এদিকে আসেন। আস্তে আস্তে, থামো থামো। স্যার, স্যার আমার আর মাইরেন না স্যার, আমি সব সব সত্যি কইতেছি স্যার। বল বল বল, সত্যি বল। স্যার ওর সাথে আমার ফেসবুকে পরিচয়, মেসেঞ্জারে কথা হইতো, এরপর থেকে স্যার ওর বাসায় আমি দেখা করতে যাইতাম। স্যার একদিন ও ওর বাসায় আমারে ডাকে, তারপরে স্যার কি ব্যাপার, বাসায় কেউ নেই নাকি? বাসায় কেউ নাই দেখি তো তোমাকে আসতে বলছি। সিরিয়াসলি? এই সুযোগটার জন্য অনেক দিন যাবত ওয়েট করতেছিলাম, ফাইনালি এই সুযোগটা হাতে আসছে। তোমার মাথায় এত বুদ্ধি? কারণ তোমাকে অনেক মিস করতেছিলাম। তা বলতেছি সুযোগ পেয়ে কি শুধু কথা বলে সময় কাটাইতে? না, একদম না। এই সুযোগটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। কিভাবে জানো? স্যার এই জন্য ওর সাথে মাঝে মাঝে আমি দেখা করতে যাইতাম, এর বাইরে আর কিচ্ছু না স্যার। তার মানে আনিকাকে একেবারে কাছে পাবার জন্য তুই তার বাবা মাকে খুন করেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, এইটা কি খুন? আনিকার বাবা মারে আমি কেন খুন করবো? আর আনিকার বাপ মা যে খুন হয়েছে এটা এই পয়লা আমি আপনার মুখ থেকে শুনলাম স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি খুন টুন কিছু করি নাই স্যার, আমি কিছু জানি না স্যার। তুই কিছুই জানিস না? না স্যার, আমি কিছু জানি না স্যার। স্যার স্যার যেদিন মার্ডার হয়েছিল সেদিন তারিখ কি আছিল? 13 জুন। 13 জুন স্যার, 13 জুন আমার নানি মারা গেছে স্যার। আমি আমার নানির বাড়িতে গেছিলাম স্যার। বিশ্বাস না হয় স্যার আমার মামারে ফোন দেন স্যার, আমি নাম্বার দেই স্যার, আপনি ফোন দিয়া দেখেন। ওই দিন আমি ওই জায়গায় আছিলাম সারাদিন স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, যা যা ঘটছে সব কিছু আমি আপনার সত্যি কইছি স্যার, এর বাইরে আর কিছুই না স্যার। থাম, ওখানে থাক। আসুন স্যার। স্যার স্যার রশিটা খুলে দিয়ে যান স্যার। স্যার দেখেন আপনাকে অনেক সময় দিয়েছি, সত্য কথা বলেন। থাপড়ায় তো দাঁত ফেলাই দেবো, এখনো সময় আছে, সত্যি কথা বল। সত্যি কথা সে বলবে, অবশ্যই বলবে। সরেন, সত্যি কথা না বলে সে কোথাও যেতে পারবে না। অনিকা, আপনার কাছে সত্যি কথাটা করি, জাভেদ সবকিছু স্বীকার করেছে, সে আপনার বাবা মার খুনের সাথে জড়িত না। এখন আপনি সত্যি করে বলেন আপনার বাবা মার খুনের সাথে কে জড়িত? জাভেদ আর একটা কথাও আমাকে বলেছে, আপনার আর একটা বন্ধু আছে তারেক। আপনি কি সত্যি করে বলবেন নাকি তারেককে আপনার সামনে হাজির করিয়ে আপনার মুখ থেকে সত্য কথাটা বের করতে বাধ্য হবে? বলেন। স্যার তারেক আমার ক্লাসমেট ছিল, ও নেশা করতো, মাঝে মাঝে আমাকে নেশা করার জন্য বলতো, কিন্তু আমি কখনো ওর ডাকে সাড়া দিইনি। একদিন কি মনে করে যেন ওর সাথে আমি নেশা করছিলাম, আর তারপর থেকেই আমরা দুজন একসাথে নেশা করতাম। আর ঠিক যখনই নেশা করে আমি বাসায় যেতাম,
আম্মু আমার এই ব্যাপারগুলো ধরে ফেলতো। আর তখন আম্মু, আয় আম্মু, আম্মু, আর তুমি বাসায় নাই নাকি? কি রে, কি হয়েছে? এত চিৎকার বাচ্চা চেঁচামেচি করছিস কিসের জন্য? আম্মু, মিষ্টি আম্মু। কি রে, প্রতিদিন নেশা করে আসিস, তোর লজ্জা লাগে না? লজ্জা আবার লাগবে কেন? নেশা কি কোনো ফকিন্নি গরিবরা করতে পারে? যারা নেশা করে তারা বড় লোক। আর আমি কি কোনো ফকিন্নির মেয়ে নাকি? হ্যাঁ, ছি, আগে যদি জানতাম তুই এরকম করবি তাহলে ছোটবেলায় তোকে লবণ খাইয়ে মেরে ফেলতাম। ছোটবেলায় যেহেতু আমাকে মারো নাই, তাইলে ভুল করছো। যদি মারতা তাহলে আর আজকে এই দিন তোমার দেখতে হতো না। ছোটবেলায় মারিনি তো কি হয়েছে, এখন মারবো। একটা থাপ্পড়ে কেউ মরে না আম্মু। আজকে তোকে আমি মেরে ফেলবো। বেয়াদব! এই এই কি করতেছো তোমরা? হ্যাঁ, এত চিল্লি করতেছো? আম্মু যাও যাও, তুমি তোমার রুমে যাও যাও। আরে যাও বলছি, যাও। আম্মু খালি এমন করে আমার সাথে। বসো তুমি। মাথা গরম করলে কি হবে? তুমি তো জানো না ও কত বড় বেয়াদব হয়ে গেছে। তুমি তোকে পাঠাই দিলা ওই রুমে। ও এখন দিন নাই রাত নাই যখন তখন নেশা করে বাসায় উঠে আসে। মান সম্মান কিচ্ছু থাকলো না। তোমাকে তো বলা হয়নি, আজকে বললাম। মান সম্মান নিয়ে আমিও তো চিন্তা করি। মেয়েটাকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। আমারও তো অনেক স্বপ্ন ছিল। শোনো, এখন চিল্লাচিল্লি চেঁচামেচি করে লাভ নাই। মেয়েটা তো বেপথে চলে গেছে, ওকে ফিরিয়ে আনতে হবে। ওর খালাকে একটু ডাকি, আমরা সবাই মিলে বসি, দেখি ওরে কি করা যায়। বুঝলাম না খালামণি, মানে আম্মু যখনই তোমার ফোন দিব তখন তোমার চলে আসতে হবে? বাসার কাছে বলে কি যখন তখন তুমি চলে আসবা? আর শোনো, আমার কোনো জ্ঞান দিতে আসবে না, আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। আর রাগ করিস মা, চল ওদিকে চল। এদিকে ও লালা, এদিকে আয় তো। মারে, তোর নামে এসব কি শুনছি? তুই কি জানিস তুই যাদের সাথে মিশিস তারা কারা? তাদের কোনো ভবিষ্যৎ নাই। তোর মা বাবার তোর নিয়ে কত স্বপ্ন। দেখো খালামণি, সবার সব স্বপ্ন পূরণ হয় না। তোমার বোন আর বোন জামাইরে বলো আমাকে নিয়ে কোনো স্বপ্ন না দেখতে। দেখো আপা, কত বড় বেয়াদব হয়ে গেছে। মনে চায় থাপড়ায় কান মুখ ফাটাই দিই। মারো না, মারো, থাপ্পড়ই তো মারবা। আগে তো কখনো গায়ে হাত তুলো নাই, এখন তোমার শরীরে অনেক শক্তি হয়েছে। কিছুক্ষণ আগেও কতগুলো থাপ্পড় মারছো, আবার এখনো মারতে চাচ্ছ, তাই না? মারো থাপ্পড়, মারো। চুপ, অনেক হয়েছে। তোর এই নাটক আর চলবে না। আজকে থেকে বলে দিলাম, এই উল্টাপাল্টা ছেলেদের সাথে যদি দেখি তাহলে তোকে আমি রিহাবে ভর্তি করে দেবো। তখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না। মানসম্মত যা যাওয়ার চলেই গেছে। ও, এখন সব দোষ আমার, তাই না? তোমরা যে আমাকে দিনের পর দিন একা রাখছো, আমার কোনো খোঁজ খবর নাও নাই, আমাকে কোনো গাইডলাইন দাও নাই। আমি একা চলছি, একা যা ইচ্ছা তাই করছি। তখন তো তোমরা কেউ আমার পাশে ছিল না। তুমি ব্যস্ত থাকছো তোমার ব্যবসা নিয়ে, আর আম্মু তার চাকরি নিয়ে ব্যস্ত ছিল। তখন তোমাদের আমার কথা মনে ছিল না, আমাকে তোমরা সময় দাও না। আমি কি চাইছিলাম তোমাদের কাছে? একটু ভালোবাসা, তোমরা সেটা আমারে দাও নাই। আর এখন আসছো বড় বড় কথা বলতে, তাই না? মারে, ভুলে গেছে, মাফ করে দে। তোকে কথা দিলাম, এখন থেকে তোকে আমি বুকে আলগে লাগবো, ভালোবাসবো। হ্যাঁ মা, আমিও কথা দিচ্ছি, সবসময় তোর পাশে থাকবো, তোর টেক কেয়ার করব। তখন আমাদের উপরে খুব চাপ ছিল, তাই তোকে সময় দিতে পারিনি। পাগলামি করিস না মা। তুই তোর মা বাবার সামনে আমার কথা দে, আর আজে বাজে পোলাপনের সাথে মিশবি না তুই। আচ্ছা খালামণি, আমি কথা দিলাম, আম্মু আব্বু যা বলবে আজকের পর থেকে আমি তাই শুনবো। আমার লক্ষ্মী মামনি, তোর কথা শুনে অনেক শান্তি পেলাম।
তোমার কাছে একবারে। আজকে তো দেরি হইলো কেন আসতে? আরে আমি তো তোমার কাছে একবারে চলে আসছি। মানে? আরে দাও। ওই আম্মু আব্বু তোমার সাথে দেখা করতে না করছে, তাই আমি চলে আসছি একবারে। আইসো কেন? চলে যাও। আমি তো নেশাখোর, আমি খারাপ ছেলে। নেশাখোর আমার ধ্যান খেয়াল সব জায়গায়। নেশা আমার রক্তে মিশে গেছে। আমি খারাপ ছেলে। তুমি চলে যাও, যাও 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 যাও, বাপ মার সাথে যেয়ে থাকো, যাও। আরে আমি কি তোমার সাথে থাকতে পারবো বলো? এই জন্য একবারে চলে আসছি। কি কি করছো? কি করছি আবার কি? একবারে চলে আসছি তোমার কাছে। এখন থেকে তুমি আর আমি একসাথে থাকবো আর মিলামিশা নেশা করবো। শোনো, তোমার বাপের মতো আমার কাছে এতগুলো টাকা নাই, ঠিক আছে, যে তোমার আমি বসে বসে নেশা করবো আর খাওয়াবো। আসছো, 2 টান দিছো, আরেক টান দাও, তারপর চলে যাও। বাপ মার বাধ্য সন্তান, বাপ মার কাছে যাও, যাও। কিন্তু আমি তো তোমার সাথে থাকতে পারবো না, আমি যাবো না। আমার ছাড়া তুমি বাঁচবা না, এটা কেমন কথা? তোমার আমার ছাড়াই বাঁচতে হইব। যাও, এখন চলে যাও। তোমার কাছে থাকার কি কোনো উপায় নাই? আছে তো। কি উপায় শুনি? আমি যতটুক জানি তোমার বাপের অনেক টাকা। ওইখান থেকে তুমি আমার কাছে টাকা নিয়ে আসো, তারপর দুজনে মিলে নেশা করবো, ঘুরবো ফিরবো, মাস্তি করবো, আর কত কিছু, বুঝো নাই? তা ঠিক আছে, টাকা তো সব আলমারিতে, কিন্তু কিন্তু কি? আমি ওই টাকায় কোনো দিনও হাত দিতে পারবো না আম্মু আব্বু বাইচা থাকাকালীন। তাহলে কাজ করো, তোমার বাবা মার মাইরে ফেলো। কি কি বললা? বাংলায় তো বেশি, ইংলিশে তো আর কই নাই। অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, আমি তো শুনছি তোমার বাপ মার অনেক টাকা। তোমার বাবা মায়ের মাইরে ফেলায় ওই টাকা পয়সা আমার কাছে নিয়ে আসবা, লাগলে দেশে বাইরে চলে যাবো, দুইজনে মিলে মাস্তি করবো আর নেশা করবো। আরে খারাপ কি কইলাম? নেশা করবো, সাপের সবল খাবো, দুইজনে মিলে একটু বাতাস খাবো। ভালো বুদ্ধি দিলে আসলে কেউ গুরুত্ব দেয় না। তোমার কি মনে হয় আনিকা সত্যি সত্যি বদলে গেছে? গতকাল থেকে ওকে অনেক পরিবর্তন মনে হচ্ছে। আমার মনে হয় ফেরত আসতে চায়। আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়েটা ভালো হয়ে যাবে এবং আগের মতো হয়ে যাবে। যাক, আল্লাহ যেন তোমার কথাটাই রাখে। আব্বু এই নাও চা। আমি তো জানি এখন তোমাদের কি দরকার। বাহ, দেখতেছি যত্ন নেওয়া শিখে গেছিস। চাটা কিন্তু প্রয়োজন ছিল। লক্ষ্মী মেয়ে আমার। চা কিন্তু খুব সুন্দর হয়েছে মা। দেখতে হবে না কে বানিয়েছে। মারে, স্যার সাথে তুই কি দিলি? এটা খুব খারাপ লাগতেছে। আমি তোর মা। কি করলি রে? তারেক, কাজ শেষ, আমি এখনই আসতেছি। স্যার, আমি আমার এই নিজ হাতে আমার বাবা মাকে খুন করছি। আমি পাপী, আমি একটা অভিশপ্ত মেয়ে। আমি নেশায় মগ্ন হয়েছিলাম, আমার কোনো হুঁশ ছিল না। আমি তখন কোনো কিছু বুঝতে পারি না, কিন্তু কিন্তু আমি চাই না আমার মতো করে আর কেউ কখনো এই নেশার অন্ধকার জগতে হারিয়ে যাক।
আপনি নেশাগ্রস্ত অন্ধ মানুষ। নেশা মানুষকেও মানুষ করে। এনিওয়ে, আপনার কাছে একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। আই এম সরি ফর দ্যাট। তারেককে আমি এখনো অ্যারেস্ট করতে পারিনি। এখন আপনি বলেন তারেককে আমি কোথায় গেলে পাবো? প্লিজ প্লিজ, আপনি সব কিছু বলেছেন, শুধু এইটুকু বাকি। প্লিজ স্যার, জুরাইন স্কুল মাঠের পাশে একটা পরিত্যক্ত বাড়ি আছে, তারেককে ওইখানে গেলেই পাওয়া যাবে। জুরাইন স্কুল মাঠের পাশে পরিত্যক্ত বাড়ি। রিজভি, রিজভি কোথায় আসেন? আমি চাইনি আপনার সাথে খারাপ ব্যবহার করুক আমার অফিসাররা। আমি চাইনি আপনার জীবনে এমন ঘটনা ঘটুক, কিংবা এই সমাজে কারো জীবনে এমন ঘটনা ঘটুক। এটা আমরা পুলিশ হিসাবে কখনোই চাইতে পারি না। আমি জানি নেশা আপনাকে অমানুষ বানিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ ফর ইয়োর কনফেশন। জুরাইন স্কুল মাঠ, এটার পাশে একটা পরিত্যক্ত বাড়ি আছে, সেখানে তারেককে পাওয়া যাবে। অ্যাট ওয়ান্স অল পিপল উইল বি দেয়ার। থ্যাংক ইউ। গো, চেয়ার নিয়ে যাও। তুই কি করেছিস সারা দেশবাসী জানে। চল থানায়, চল, ওইখানে তো জায়গার ব্যবস্থা করা আছে। ভুলে গেছে স্যার। ভুল না হারামজাদা, তোর মিথ্যা কথা শোনার সময় নাই। নাটক বন্ধ কর, অনেক হয়েছে। একজন বাবা মা তার সন্তানকে বড় করে তুলে হাজারো স্বপ্ন নিয়ে, কিন্তু বাবা মা যদি তার সন্তানের প্রতি খেয়াল না রাখে, তার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কার সাথে গল্প করছে, পড়াশোনা করছে কিনা, সেই সংবাদ যদি বাবা মা না রাখে, তাহলে হয়তোবা আনিকার মতো ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হতে পারে। আপনি আপনার সন্তানকে যত্ন করুন, ভালোবাসুন, সময় দিন। আপনি শুধু টাকা পয়সার পিছনে সারা জীবন ঘুরেছেন, চাকরি দিয়েছেন, চাকরি নিয়েছেন, নিজের পরিবারকে সময় দেননি, যার জন্যে আপনার সন্তান আপনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।